ষষ্ঠ অধ্যায়ের উপরে পরপর দুইটা ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস, আর আজকে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে প্রথম কথা বলছি। তো দেখো, ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার জন্য একটা ইকুয়েশনের উপরে মূলত আমাকে ডিপেন্ড করতে হবে। এখানে আমি মূলত একটা ইকুয়েশনই লিখে রাখছি, কিন্তু আমি কিন্তু বলছি যে ইকুয়েশনটা থেকে কিন্তু তিনটা ইকুয়েশন হবে। এখানে হয়তো আলাদাভাবে তোমাদের তিনটা ইকুয়েশন আমি দেখাতে পারতাম, কিন্তু এখানে দেখানো হয় নাই। বাট যখন আমি অঙ্কগুলো করব, অঙ্কের ভিতরে কিন্তু এই যে আলাদাভাবে যখন যে সূত্রটা, এই যে প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ, এই যে এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে আবার হচ্ছে দ্বিতীয়টা সমান তৃতীয়টা, এটা ব্যবহার করা হয়েছে। তো প্রথমে না দেয়া থাকলেও অঙ্কের ভিতরে গিয়ে কিন্তু আমরা ঠিকই সূত্রটা ওইভাবে ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো এ হচ্ছে কথা। তো আমরা আগে সূত্রটা সম্পর্কে একটু রিভিউ করি, হালকা একটু সামান্য। দেখো, এটা সবাই হয়তো জানি, আমি গতদিন যে সূত্রটা দিছিলাম তার আর এর মধ্যে একটু তফাৎ আছে, এবং তখন আমি ম্যাথমেটিক্যালি গাণিতিক ভাবে না দেখাইলেও আমি কিন্তু সেখানে বলে দিছিলাম। কি বলে দিছিলাম? যে আমরা টিসি ডিভাইডেড বাই 100 ছিল, আমি বলছিলাম যে 100 এর জায়গায় 5 লিখতে পারবো। হ্যাঁ, দ্বিতীয়ত আমাদের ছিল কে এর ব্যাপারটা, তারপরে এফ এর ব্যাপারটা। এখন আমরা জানি মাঝখানে যদি সমান চিহ্ন থাকে এবং পক্ষ যদি তিনটা হয়, তাহলে তুমি যে কাউকে আগে পরে রাখতে পারো। যেমন জসিমউদ্দিন সমান কামাল উদ্দিন, আরেকজনে লাগছে কামাল উদ্দিন সমান জসিমউদ্দিন, দুইটাই কারেক্ট। এর কারণ হলো যে দুইজন যেহেতু সমান, এক সমান ওয়াই মানে হচ্ছে ওয়াই সমান এক্স, আবার এক সমান ওয়াই সমান জেড যেই কথা, আবার এক সমান জেড সমান ওয়াই একই কথা। কারণ যেহেতু সমান, তারে প্রথমে রাখি, শেষে রাখি, আর মাঝে রাখি, যেখানেই রাখি না কেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা কোনো সমস্যা না, তাকে যে কোনো জায়গায় রাখা যাবে। তো সেই হিসেবে দেখো, এখানে ইকুয়েশনের টিসি তারা কি বোঝায়? টেম্পারেচার অফ সেলসিয়াস, আর 5 টা একটা ডিজিট, টি এফ টেম্পারেচার অফ ফারেনহাইট, টি কে টেম্পারেচার অফ কেলভিন। আগেই বলা ছিল যে আমরা ইচ্ছে করলে এখানে টিসি টিএফ টিকের পরিবর্তে, এই টিসির পরিবর্তে ইচ্ছে করলে আমরা শুধু সি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, সেটা আমি আগেও বলছিলাম। তোমরা এখনো জেনে রাখো যে ইচ্ছে করলে তোমরা এখানে টিসির পরিবর্তে সি লিখতে পারবা, এখানে ইচ্ছে করলে টিএফ এর পরিবর্তে তোমরা শুধু এফ লিখবা, কিন্তু সেটা লিখলে অবশ্যই বড় হাতে লিখবা। এখানে আছে টিকে, টিকের পরিবর্তে তোমরা শুধু কে লিখবা, কিন্তু অবশ্যই সেটা বড় হাতে লিখবা। যদি আমরা সেটা লিখি তাহলে অবশ্যই সেটা বড় হাতের হবে, বা এই কথাটা যেন আমাদের মনে থাকে। তো এখান থেকে মূলত তিনটা ফর্মুলা হয়। আমি যেটা বলছি যে তিনটা ফর্মুলা কি কি খেয়াল করো। তিনটা ফর্মুলা হচ্ছে, আমি প্রথমত বলতে পারি এই যে এতটুকু সমান এতটুকু, ফর্মুলাটা হচ্ছে এই রকম। দেখো, আমি যদি প্রথমে বলি যে এই যে এইটুকু, এই যে আমার প্রথম দ্বিতীয়টা মিলাইয়া একটা ফর্মুলা, যেটা হয়তো বা গতদিনের আমাদের আলোচনার মধ্যে একদমই স্পষ্ট ছিল যে এতটুকু একটা ফর্মুলা। আসলে প্রথম ইকুয়েশন এই ফর্মুলাটাই ব্যবহার করা হবে, টিসি ডিভাইডেড বাই 5 সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এরপরে হয়তো আমি যদি বলি যে না, আবার আরেকটা ইকুয়েশন, আরেকটা ফর্মুলা, তো আরেকটা ফর্মুলা কি? হয়তো বা দ্বিতীয়টা সমান তৃতীয়টা, এইটুকু সমান হয়তো বা আবার আমি এটার উপর দিয়ে আবার আরেকটা ইকুয়েশন বানাই ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝছো যে প্রথমটা ছিল একটা, আবার দ্বিতীয় এটা সমান এটা, দ্বিতীয় আরেকটা, আর তৃতীয়ত হয়তো প্রথম অংশ সমান তৃতীয় অংশ। এখান থেকে হয়তো আবার আমরা আরেকটা ফর্মুলা জানতে পারবো। তো আমি এখন আমাদের মূল অঙ্কের ভেতরে চলে যাই, সবাই খুব মনোযোগ দাও। ওকে, 1 নাম্বার অঙ্ক কি আছে দেখো। অঙ্কের ল্যাঙ্গুয়েজটা এটা আমরা এমসিকিউ আকার আগেই তোমাদের আমি এই তথ্যটা জানাইছি। তথ্যটা হচ্ছে এরকম যে সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ফারেনহাইটে বলা আছে। তাহলে সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে এর মান কত? তো প্রশ্নটা কিন্তু বইয়ের অঙ্ক, এই জন্য পাশে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেটা বইয়ের অঙ্ক। তাহলে মানুষের সুস্থ শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটা আমি তোমাদের আগেই জানাইছি। তো এই ফারেনহাইটটাকে আমরা সেলসিয়াসও বানাতে পারবো, আবার কেলভিনও বানাতে পারবো। আসলে সেই দুইটাই আমাকে এখানে বানাইতে বলা হয়েছে। তো আমি একটু দেখে নিই আমার এখানে কি তথ্য দেওয়া আছে। ফারেনহাইটের মানটা দেওয়া আছে, যে দেওয়া আছে ফারেনহাইট স্কেলে পার্ট। তো ফারেনহাইটের পার্ট যখন আমরা লিখবো, তখন এখানে আগে লিখে দিব ফারেনহাইট স্কেলে পার্ট, এই যে টিএফ। এখানে টিএফ না লিখে শুধু এফ আমি লিখতে পারতাম, সেটা আমি আগেই তোমাদের বলছি যে তোমরা টিএফ না লিখে শুধু এফ ও লিখতে পারতাম। এত ডিগ্রি ফারেনহাইট। এরপরে হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট টিসি সমান হোয়াট, কেলভিন স্কেলের পার্ট টিকে। তাহলে টিসিও বের করতে হবে, টিকেও বের করতে হবে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু দুইবার এই টিএফ ব্যবহার করব, টিএফ এবং টিসি। টিএফ ব্যবহার করে টিসি বের করব, আরেকবার টিএফ ব্যবহার করে টিকে বের করব। হ্যাঁ, তো আমি তাহলে প্রথমে মনে করতেছি যে আমার টিএফ দেওয়া আছে, টিসি লাগবে। তাহলে টিএফ আর টিসি এর মধ্যে যে সম্পর্ক সেটা আমার লাগবে। এই যে আমি সেই ইকুয়েশনটা লিখে ফেলছি। আমরা জানি টিসি ডিভাইডেড বাই 5 সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। ইকুয়েশনের ব্যবহারটা কিন্তু আমি এখানে করি নাই, তুমি ইকুয়েশনের ব্যবহারটা করবা। কিভাবে তুমি এখানে ইকুয়েশনের ব্যবহারটা করবা? খুব মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। এখানে তুমি টিসির জায়গায় টিসি লাগবে এখানে 5, আর ঠিক এক লাইন পরে তুমি টিএফ এর জায়গায় লিখে দিবা 98.4। যখন তুমি টিএফ এর জায়গায় 98.4 লিখবা, তখন 98.4 থেকে যদি তুমি 32 বিয়োগ করে দাও,
তাহলে এখানে একটা ডিজিট হয়ে যাবে, নিচে 9 একটা ডিজিট হবে, এখানে একটা 5 হবে, পুরো ইকুয়েশনে এই টিসি ছাড়া কিচ্ছু থাকবে না। সুতরাং এখান থেকে তুমি বজ্রগুণন করে হোক যেভাবেই হোক সরাসরি টিসির মানটা বের করতে পারবে এবং সেই মানটা হবে 36.89। উত্তরটা দিয়ে দিছি। আচ্ছা, পরবর্তীতে এখন আবার এই মানটা আমার যেহেতু ক্যালভিন স্কেলে যেতে হবে, এবার ক্যালভিনের জন্য আমি যে কাজটা করছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা এখানে আবার দ্বিতীয়বার আরেকটা ইকুয়েশন দিয়ে শুরু করব। টিএফ মাইনাস 32/9 সমান টিকে মাইনাস 273/5। তো আমরা কিন্তু আবারও ফারেনহাইট ব্যবহার করে ক্যালভিন বের করতেছি। তো এখানে একটা শর্টকাট সিস্টেম আছে, অনেকে বলে এরকমও তোমরা করতে পারো ইচ্ছে করলে যে স্যার আমি তো প্রথমে ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করছি, এবার আমি যদি ওই সেলসিয়াসকে ব্যবহার করে ক্যালভিন বের করে ফেলি, পারবা, কোনো সমস্যা নেই, সেটাও কিন্তু হবে। কিন্তু আমরা যেহেতু প্রশ্নে যে তথ্যটা দেওয়া আছে, প্রশ্নটা একটার উত্তর নিয়ে আবার আরেকটা করব না করে আমরা এই ফারেনহাইটের মানটা ব্যবহার করে আরেকবার ক্যালভিন বের করব। তাহলে এখানে যে টিএফ এর জায়গায় তুমি টিএফ এর মানটা বসাই দিবা, -32/9 সমান, এখান থেকে অটোমেটিক তোমার টিকের মান চলে আসবে। তো এখানে একটু বজ্রগুণন করে নিজের ক্যালকুলেশন করার সিস্টেমটা কিন্তু নিজেকে জানতে হবে। হ্যাঁ, এখানে যখন তুমি মান বসাই সরাসরি বিয়োগ করবা, তারপর হয়তোবা তুমি এভাবে বজ্রগুণন করে লিখবা, তো সেখান থেকে তুমি হিসাব করে অবশ্যই টিকের মানটা বের করতে পারবা। এ হচ্ছে কথা 1 নাম্বার। তারপরে খেয়াল করো সবাই, নাম্বার হচ্ছে 2। আচ্ছা, শীতকালে কোনো একদিনে বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল ফারেনহাইট স্কেলে পাঠ করতে। এটা আমার মনে হয়েছে খুব বেশি সহজ, এজন্য আমি কোনো নির্দেশনা বা কোনো কিছুই দেই নাই এবং আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকটা স্টুডেন্ট এটা পারবে। কিভাবে? শীতকালে কোনো একদিনের বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি এটাকে কি লিখবা? নিচেই লিখবা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, এইভাবে শুরু করবা। দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, এখানে লিখবা টিসি সমান 98.4, তারপর যেহেতু তোমাকে ফারেনহাইটে তো লিখতে হবে যে ফারেনহাইট স্কেলে টিএফ সমান হওয়া, তাহলে টিসি দেওয়া আছে, টিএফ বের করতে হবে। আর না, আগে কিন্তু দুইটা অঙ্ক ছিল, এবার কিন্তু একটা অংশ। তাহলে টিসি দিলে যদি টিএফ বের করতে হয় তাহলে কোন সূত্র ব্যবহার করবো? নিচে এই সূত্র ব্যবহার করবো, এরকম ভাবেই করবা। দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা টিসি সমান এত, সুতরাং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা টিএফ সমান হওয়ার, তারপরে আমরা জানি এই সূত্র ব্যবহার করে এখানে মান বসাইলে হবে। আচ্ছা, 3 নাম্বার খুব সহজ একটা অঙ্ক, 415 কেলভিনকে ফারেনহাইট এবং সেলসিয়াস, এটা দুইটা অংশ আছে। তো এটাও 3 নাম্বার এখানে করে দেওয়া হয় নাই। দেখো বেশি সহজেই মনে হইলো যে আসলে এক পারলে তো 3 এমনি পারা যাবে। কিভাবে? দেখো 415 কেলভিনকে ফারেনহাইট, তাহলে তুমি অবশ্যই লিখবা যে দেওয়া আছে কেলভিন স্কেলে পার্ট টিকে সমান 415 কে, তারপর তুমি লিখবা যেহেতু কেলভিন দেওয়া আছে এখানে লিখবা সেলসিয়াস স্কেলে টিসি সমান হওয়াট আর ফারেনহাইট স্কেলে টিএফ সমান হওয়াট। তার মানে টিকে দেওয়া আছে, টিসি আর টিএফ লাগবে। তাহলে টিকে থেকে যখন টিসি ব্যবহার করব তখন টিকে আর টিসির মধ্যে যে সম্পর্ক সেই ইকুয়েশনটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমাদের এখানে তো 3টা ইকুয়েশনে আছে, এই যে টিসি আর টিকের মধ্যে যে সম্পর্ক প্রথম সমান তৃতীয় অংশ, এটা থেকে আমরা প্রথমে এই টিসি থেকে টিকে বের করলাম, তারপরে দ্বিতীয়বার আবার আমরা এই যে টিসি থেকে ই বের করতে হবে, দেখো তোমার সেলসিয়াস ও বের করতে হবে, ফারেনহাইট আবার টিএফ বের করতে হবে। তার মানে টিকের মানটা ব্যবহার করে তুমি একবার ফারেনহাইটের জন্য টিএফ বের করবা আর সেলসিয়াসের জন্য তুমি টিসি বের করবা, দুইটা মানেই তুমি এখান থেকে বের করে ফেলবা। তো আশা করি সবাই 3 নম্বর অঙ্কটা পারবে। আমি এরপরে 4 নম্বর অঙ্ক নিয়ে কথা বলছি। সবাই দেখো, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান? এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মেইন বইয়েরই অঙ্ক, আমি পাশে লিখে দিচ্ছি, এটা তোমাদের মেইন বই আছে। কিন্তু আমার মনে হয় মেইন বইয়ে যেভাবে করা আছে সেটা থেকে তোমরা খুব একটা বেশি ভালো বুঝবা না, সেজন্য আমি আরেকটু সহজ করে মানে করার চেষ্টা করছি। বিষয়টা এরকম বলছে, কোন তাপমাত্রায়, তার মানে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান মানে এমন একটা মান, সেই মানটা দেখা যায় যে কেলভিনে যত ফারেনহাইটে তত। তার মানে কেলভিনে তোমাকে মান দিলে তুমি সেই কেলভিনের মানটাকে যদি ফারেনহাইটে পরিণত করো, উত্তর ঠিক সেইটাই আসে। এমন একটা মান যে মানটা আমি বলছি যে এত কেলভিন, তো কেলভিন দেওয়ার পর আবার তোমাকে বলছি তুমি এবার একটু কষ্ট করে কেলভিনের মানটাকে ফারেনহাইট বানাও, তো তুমি ফারেনহাইট বানায় দেখলে একই উত্তর। তো পাশে ব্র্যাকেটে দেওয়া আছে সেই মানটা কত, 574.59 এত ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা সেলসিয়াসও যে কথা, কেলভিনও একই কথা, মানে এত সেলসিয়াস মানে এত কেলভিন, এটাকে পরিবর্তন করলে একই হবে ইকুয়েশন থেকে। তো আমরা এটা কিভাবে বের করব যে সমান মানটা কোন মানটা, যে কোন মানটা 2 স্কেলে 1 সমান, কেলভিন এবং ফারেনহাইট স্কেলে 1 সমান। তো সেটার জন্য খেয়াল করো সবাই, মনে করি কেলভিন স্কেলে দেওয়া আছে কেলভিন স্কেলে টি কে সমান এক্স, এই যে আমি শুধু এক্স লিখছি, এক্স এর সাথে কোনো একক লিখি নাই, এখানে একক না লিখলেও চলবে, কারণ হলো এটা তো আসলে ফারেনহাইট এবং যেহেতু আমি টি কে লিখছি তার মানে এটা কেলভিন স্কেল, ডিগ্রি লিখতে পারতাম, তো অজানা রাশির ক্ষেত্রে শুধু সংখ্যা লিখলেও চলবে। আর পরবর্তীতে আমরা ধরছি ফারেনহাইট স্কেলে, যদি আমি খেয়াল করে আমি যদি কেলভিন স্কেলে টি কে সমান এক্স ধরি, তাহলে ফারেনহাইটে এক্স হবে। ওই যে আগে একটা জিনিস তোমাদের বুঝাইছি যে দুইটা যদি সমান হয় তাহলে একটাকে এক্স ধরলে আরেকটা এক্সই হবে, যদি প্রথমটা ওয়াই হয় তাহলে আরেকটা ওয়াই ধরতে হবে। আমার যেহেতু বলা আছে যে কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান হবে, যেহেতু সমান হবে বলছে, সুতরাং আমি কেলভিনকে ধরলাম এক্স,
তাহলে আমার ফারেনহাইটও হয়ে গেল এক্স। তার মানে দুইটাই হয়ে গেল এক্স সমান। আবারও বলছি, কেলভিনও হয়ে গেল এক্স, ফারেনহাইটও হয়ে গেল এক্স। যদি কেলভিনকে ওয়াই ধরি তাহলে ফারেনহাইটও হয়ে যাবে ওয়াই। এবার আমি অঙ্ক করার ক্ষেত্রে কি কাজ করবো সেটা খেয়াল করো। আমরা জানি রেখে এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, তোমরা দেখতেছো যে টিএফ মাইনাস 32 ডিভাইড বাই 9 সমান টিকে ডিভাইডেড বাই 273। তো ঠিক আছে, খেয়াল করো তাহলে আমার যেহেতু টি কে হচ্ছে এক্স আর ফারেনহাইট স্কেলের টিএফ হচ্ছে এক্স, দুইটা মানে আমি এক্স নিছি। তো তাহলে আমার অবশ্যই কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক দরকার। এই যে আমি ইকুয়েশনটা লিখে ফেলছি যে আমরা জানি টিএফ মাইনাস 32 ডিভাইড বাই 9 সমান টিকে মাইনাস 273 ডিভাইড বাই 5। তো আমি ইকুয়েশন লিখছি, বাকি কাজ আমি কিছুটা করে দিছি। দেখো কি কাজ করছি, এই যে পরে করে দিছি যতটুকু দরকার। তোমরা টিএফ এর জায়গায় এখন কি লিখবা, যেহেতু টিএফ তুমি এক্স ধরছো এটার জায়গায় এক্স লিখবা। মাইনাস 32 ডিভাইড বাই 9 সমান টিকের জায়গায় কত লাগবে, এক্স মাইনাস 273 ডিভাইড বাই 5। দেখো পুরো লাইনটা কিন্তু আমরা রেডি করলাম। এরপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, আমি বজ্র গুণন করছি। এই যে 9x মাইনাস 9 দিয়ে এটাকে গুণ করছি 2457 হয়েছে, সমান চিহ্ন দিয়ে 5x মাইনাস 32 এটা লিখছি। এরপরে যতটুকু আমি বাকি রাখছি আশা করি তুমি পারবা। এখন লিখবা 9x মাইনাস 5x সমান মাইনাস 160, আর এই মাইনাস 2457 এদিকে গিয়ে হয়ে যাবে প্লাস। তো 9x থেকে 5x চলে গেলে 4x থাকবে, 4x সমান এত, তারপরে 1 সমান এটা দিয়ে ভাগ করবা, অর্থাৎ উত্তরটা চলে আসবে 574 এই মানটা। তো এখানে হয়তো বা কারো একটু প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে যে বজ্র গ্রহণ করলেন এই কোনাকুনি কেন আগে করলেন? শোনো, এটা সহজ ব্যাপার। আসলে অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা মাথায় এমনি চলে আসে। আমি তো এই কোনাকুনি বজ্র গুণনটা আগে করি নাই, কারণ হলো আমি দেখতেছি যে এই দিকে গুণ করলে এক্স এর সংখ্যাটা বেশি হবে, 9x। এই জন্য আমি 9x টাকে আগে রাখছি। আমি যদি 5x টাকে এদিকে রাখি, 9x টাকে এদিকে রাখি, তাহলে আবার 5x থেকে 9x যখন বিয়োগ হবে তখন x এর আগে একটা মাইনাস চিহ্ন আসবে, তার মানে মাইনাসের একটা ঝামেলাই, ওই ঝামেলায় আমি জড়াইতে চাইনি। এই জন্য আমি দেখলাম, দেখো সংখ্যা দিকে কিন্তু না, অর্থাৎ আমি যেদিকে দেখলাম যে দিক থেকে বজ্র গুণন করলে ডিজিটটা বড় হয়, অর্থাৎ এক্স এর সাথে ডিজিটটা বড় হয়, আমি ওইদিকে বজ্র গুণনটা করে দিছি। আচ্ছা, এটার সাথে মিল রেখে বইয়ের এই মেন বইয়ের আরেকটা অঙ্ক আমি বাকি রেখেছি 5 নাম্বার, আশা করি তোমরা পারবা। তবে আমি যথেষ্ট নির্দেশনা দিয়ে দিচ্ছি 5 নাম্বার অঙ্ক করার জন্য। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, এটার মানও আমি দিয়ে দিচ্ছি -40 ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমার কাজ হবে, মনে করি প্রথমে তুমি লিখবা ফারেনহাইট স্কেলের পার্ট টিএফ সমান এক্স, তারপর ফারেনহাইটের পরে তুমি লিখবা সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের পার্ট। তুমি প্রথমে সেলসিয়াসও লিখতে পারো, সমস্যা নাই। মনে করি সেলসিয়াস স্কেলের পার্ট টিসি সমান এক্স, ফারেনহাইট স্কেলের পার্ট টিএফ সমান এক্স। তারপরে তো আর তুমি এই ইকুয়েশন লিখবে না, তখন তুমি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক সেটা লিখবা, সি ডিভাইডেড বাই 5 সমান f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই যে আমার ইকুয়েশনের মধ্যে এখান থেকে 3টা ইকুয়েশন তৈরি করা যায়, যে কোনো সম্পর্ক তৈরি করা যায়, তুমি সেটা লিখবা। তারপরে সেখানেও তুমি টিসির জায়গায় এক্স ব্যবহার করবা এবং টিএফ এর জায়গায় এক্স ব্যবহার করবা। এবার আগের মতো ক্যালকুলেশন করে তুমি এক্স এর মান বের করবা, তোমার উত্তর আসবে -40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবারের আলোচনা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। তা আমি একটু শিরোনামটা আগে ক্লিয়ার করি সবার উদ্দেশ্যে। দেখো, থার্মাল এক্সপানশন অফ ম্যাটার আমরা বলি যদি, যে পদার্থের তাপীয় প্রসারণ, তার মানে তাপ প্রয়োগ করলে যে কোনো পদার্থ প্রসারিত হয়। স্বাভাবিক, এটা আমরা জানি। কেন প্রসারিত হয় তার ঘটনা আমরা জানি। হ্যাঁ, অণুগুলোর মধ্যে কম্পন বেড়ে যায়, একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দেয়, নিজেদের মধ্যে স্পেস নেয়, এর কারণে তাপ প্রয়োগ করলে পদার্থের তাপীয় প্রসারণ বেশি হয়। তো এখন ব্যাপার হচ্ছে, সেই প্রসারণটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে একরকম হবে, তরল পদার্থের ক্ষেত্রে একরকম হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একরকম হবে। তো আমি তোমাদের কনসেপ্টটা আগেই ক্লিয়ার করে নিলাম যে আজকে আমি তোমাদের যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে, কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমাদের কিন্তু আরো দুইটা বিষয় থাকলো, সেটা হচ্ছে আমাদের কিন্তু আবার তরলের প্রসারণটা বুঝতে হবে, সেটা আবার পরে, মানে তরলের প্রসারণের ব্যাপারটা আবার ভিন্ন রকম। তারপরে কিন্তু আমাকে আবার গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ সেটা পরে। তাহলে আমি বলছি, 1 নম্বরে হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ, মানে তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। কিন্তু পদার্থের তাপীয় প্রসারণের আবার একটা অংশ যেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তাহলে পদার্থের তাপীয় প্রসারণ থেকে আমি আজকে কঠিন পদার্থের প্রসারণের বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার আবার একটা বিষয় হচ্ছে যে কঠিন পদার্থের প্রসারণের আবার 3টা অংশ থাকবে। কিরকম? যেমন কঠিন পদার্থের প্রসারণটা দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, আবার ক্ষেত্র প্রসারণ হতে পারে, আবার আয়তন প্রসারণ হতে পারে। হ্যাঁ, বিবেচনাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যেমন আমরা যদি এরকম একটা বস্তু নেই যে বস্তুটার দৈর্ঘ্যটাই অনেক বড়, যেমন স্কেল, আমরা সাধারণত স্কেলের দৈর্ঘ্যটা নিয়ে চিন্তা করি। অথবা একটা তার নিলাম, আমি তারের কিন্তু দৈর্ঘ্যটার কথা চিন্তা করি, কারণ তার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ এবং আয়তন এতটাই ছোট যে আমরা সেগুলো নিয়ে ভাবি না। তারপর আমি হয়তো একটা মেজে বা ফ্লোর, কোনো বস্তুর পৃষ্ঠ নিয়ে চিন্তা করতেছি, তখন কিন্তু ক্ষেত্র ভাবতে হবে।
আবার আমি এমন একটা বস্তু নিচ্ছি যে যার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যেমন ছোট্ট একটা লোহার টুকরা দিয়ে দিচ্ছি তোমাকে, সব দিক থেকেই সে সমান সমান, তখন কিন্তু তোমার তার আকার আকৃতির জন্য আয়তনের বিষয়টা বিবেচনায় নিতে হবে। তাহলে আমরা ক্ষেত্র বিশেষ কখনো দৈর্ঘ্যের বিষয়টা বিবেচনায় নিব, কখনো ক্ষেত্রের বিষয়টা বিবেচনায় নিব, কখনো আয়তনের বিষয়টা বিবেচনায় নিব। এই জন্য আলাদা আলাদা বিবেচনার জন্য আমাদের এই কঠিন পদার্থের প্রসারণটা হবে 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে এই 3টা বিষয় নিয়ে আমি একটা একটা করে কথা বলবো। সর্বপ্রথম আমি দৈর্ঘ্য প্রসারণের ব্যাপারটা বলবো। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণের ব্যাপার, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছি যে দৈর্ঘ্য প্রসারণ যদি আমার জানতে হয় তাহলে কিন্তু আমাকে সর্বপ্রথম কোনো একটা বস্তু নিয়ে চিন্তা করতে হবে, যে একটা বস্তু কতটুকু দৈর্ঘ্য সেটা নিয়ে চিন্তা করতে হবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের বোঝানোর জন্য খেয়াল করো, আমি এখানে একটা চিত্র এঁকে বুঝাচ্ছি। আমি ধরে নিলাম যে আমার এটাই হচ্ছে একটা বস্তু, এটাই একটা বস্তু। ওকে, এখন এই বস্তুটার দৈর্ঘ্য কত সেটা নিয়ে আমি যদি চিন্তা করি, তাহলে এই যে আমি নিলাম এটাকে, জাস্ট আর বেশি মোটা করলাম না। এখন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বস্তু যদি আমি তোমাকে দেই তাহলে তার দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে তোমার মাথায় কিন্তু আর এটার প্রস্থ উচ্চতার বিষয়টা থাকবে না, কারণ এর দৈর্ঘ্য এত বড়। আমি আবার সেই বস্তুটার একটা নাম দিলাম, আমি মনে করলাম যে এই বস্তুটার নাম হচ্ছে এ বি। তাহলে সবাই একটু বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বস্তুটার যে দৈর্ঘ্য আমার আছে, আমি যদি এই দৈর্ঘ্যটার একটা নাম দেই তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এটা হচ্ছে বস্তুর আদি দৈর্ঘ্য। এটা হচ্ছে বস্তুর আদি দৈর্ঘ্য, খেয়াল করো সবাই, আদি দৈর্ঘ্য। আচ্ছা, এখন আবার এখানে আমার একটা বিষয় আছে যে আমরা সাধারণত কোন বস্তুর আদি দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করব। আমার তোমাদের বর্তমান বইয়ের আলোকে আমি বলি, আগের বইগুলিতে এটা চেঞ্জ ছিল, তো তোমার বইয়ের আলোকে আমি যদি বলি তাহলে আদি দৈর্ঘ্যকে বর্তমানে প্রকাশ করা হচ্ছে L1 দ্বারা। তো আমি এটাকে হচ্ছে L1 ধরে নিলাম। তোমরা সামনে 1 আমি কিন্তু বলছি যে সামনে সংখ্যা নেওয়া মানে এটা যেভাবে বলি ধরে নিই, এটা একটু নিচে হবে যদিও, কিন্তু এখানে তার মানে হচ্ছে একটা বস্তু নিচ্ছি, তার দৈর্ঘ্য হচ্ছে L1, তার মানে তার এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য, আদি অবস্থায় তার দৈর্ঘ্য। হ্যাঁ, এবং আদি অবস্থায় কিন্তু তার একটা তাপমাত্রাও থাকবে। আমার এই আদি দৈর্ঘ্যের কথা আমি চিন্তা করছি, তাহলে নিচে আমি যদি একটা থার্মোমিটার দিয়ে এটার তাপমাত্রার কথাটা চিন্তা করি তাহলে কিন্তু আমি আবার এটার একটা তাপমাত্রা পেয়ে যাব। দেখো, তো সেই তাপমাত্রার ব্যাপারটা কত সেটা নিয়ে আবার আমার একটা চিন্তা করা দরকার। কত, তা আমরা ধরে নিলাম যে এটার আবার একটা তাপমাত্রা আছে। তো তাপমাত্রার ব্যাপারটা আমরা আমাদের বইয়ের আলোকেই নেই, যে আমাদের বইয়ে আদি তাপমাত্রাকে ধরা হয়েছে T1, এরকম একটা ব্যাপার। দেখো, আদি তাপমাত্রা হচ্ছে T1, তাহলে আমরা ধরে নিলাম যে এরকম, যে এটা একটা বস্তু যার আদি দৈর্ঘ্য হচ্ছে L1 এবং যার আদি তাপমাত্রা হচ্ছে T1। এই যে আমি যেটা সোজা এটাই কিন্তু আমার বস্তু, এরকম আকৃতির বস্তুই আমি নিয়ে নিছি। জাস্ট এই যে সবাই আবারও লক্ষ্য করো, এটাই হচ্ছে আমার বস্তু। এই বস্তুটার আদি দৈর্ঘ্য হচ্ছে L1, আদি সবসময় 1 যুক্ত করা হয় সাথে, এই জন্য L1। আর এটার তাপমাত্রা, আদি তাপমাত্রাকে আমরা ধরছি T1। এখন আমি নিশ্চিত এই বস্তুটাকে প্রসারিত করার কথা চিন্তা করব। এখন এই বস্তুতে এমনি এমনি প্রসারিত হবে না, এই বস্তুকে প্রসারিত করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বস্তুর উপরে তাপ প্রয়োগ করতে হবে। এখন আমি বাহির থেকে এই বস্তুর উপরে তাপ প্রয়োগ করব। আচ্ছা, এই বস্তুর উপর আমি যখন বাহির থেকে তাপ প্রয়োগ করব তখন কিন্তু আর বস্তুটা আগের সমান থাকবে না, যেহেতু আমি বাহির থেকে তাপ দিচ্ছি। আমরা ধরে নিলাম সেই বস্তুটা ঠিক এতটুকু হয়ে গেছে। ওকে, এতটুকু হয়ে গেছে। এখন আমি আমার নতুন যে বস্তু হয়েছে সে নতুন বস্তু নিশ্চয়ই নাম দিব। এখন এখানেও যদি আবার আমি আগের নামই দেই তাহলে তো হচ্ছে না, তো আমি ধরে নিলাম যে আমার যে নতুন বস্তু হয়েছে সেটার নাম হচ্ছে XY। তো XY এবং আগের আমার যে আদি বস্তুটা ছিল AB, এর মধ্যে একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যের একটা এক্সপানশন আছে। কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা যদি আমি একটু আলাদাভাবে আইডেন্টিফাই করি তাহলে আমি বলতে পারি যে নিচে আমি যে অ্যারোটা দিয়ে দেখাইলাম, অর্থাৎ ঠিক এতটুকু দৈর্ঘ্য আমার এখানে পরিবর্তন হবে আমরা যদি বুঝতে চাই। কারণ আগে আমার এই যে বস্তুটার শেপটা ঠিক এই লেভেলে ছিল, এখন আমি তার থেকে দৈর্ঘ্যটাকে ঠিক এই যে যতটুকু পরে বর্ধিত দেখাইছি এতটুকু দৈর্ঘ্য কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে এখন আমি যদি এই বিন্দুর একটা পয়েন্ট দেই বা পয়েন্ট আউট নাও করি তাহলে তোমরা বুঝতেছো যে আগের বস্তুটার শেপ ছিল এই X বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, আর পরবর্তীতে কিন্তু এতটুকু বাড়ানো হইলো। তাহলে দৈর্ঘ্য কতটুকু বাড়ানো হয়েছে, এখন এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে যদি আমরা বলি তাহলে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে তার আগে আমার একটু বোঝা দরকার যে আসলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে টোটাল যে দৈর্ঘ্য হয়েছে সেই দৈর্ঘ্যকে আসলে আমরা কি বলবো। সেই দৈর্ঘ্যের নাম হচ্ছে এখানে শেষ দৈর্ঘ্য। তাহলে আমার ওইটা ছিল আদি দৈর্ঘ্য। আর আদি থেকে শেষ কিন্তু এমনি এমনি আসে নাই, আমি কিন্তু আবারও কনসেপ্ট ক্লিয়ার কথা বলছি, আদিটা কিন্তু কখনো এমনি এমনি শেষ হয়ে যায় নাই। আদিটার উপরে আমরা বাহির থেকে অবশ্যই কি প্রয়োগ করছিলাম, বল প্রয়োগ, তাপ প্রয়োগ করছি।
তাপ প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে নিছি, তাহলে তার শেষ দৈর্ঘ্যটাকে আমি এখন ধরে নিব L2। খেয়াল করো, তাহলে তার শেষ দৈর্ঘ্য কিন্তু আগের চাইতে বড় আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার শেষ দৈর্ঘ্য, আগে ছিল আদি দৈর্ঘ্য ছোট, এবার আমার শেষ দৈর্ঘ্য হচ্ছে তার চাইতে বড়। আচ্ছা, এখন আমি এই শেষ দৈর্ঘ্য অবস্থানে নেয়ার জন্য, যেহেতু তার তাপমাত্রা T1 ছিল, আমি যেহেতু তার উপরে আবার নতুন করে একটা তাপ প্রয়োগ করছি, সুতরাং তার তাপমাত্রাটা কিন্তু আর আদি অবস্থানে থাকবে না, তার তাপমাত্রাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এটা যদি আমি তোমাকে বলি যে তার তাপমাত্রা কতটুকু পরিবর্তন হবে, তাহলে নিশ্চয়ই তুমি সেটা আবার বলবা যে তাপমাত্রা পরিবর্তনের আগে আমি একটু জানতে চাই যে আমার শেষ তাপমাত্রাটা কত, আগে যা ছিল তার সাথে আমার শেষ তাপমাত্রা কত। শেষ তাপমাত্রা হয়, আমরা যেহেতু আগের তাপমাত্রাটাকে T1 ধরছি, সুতরাং এবার আমার শেষ তাপমাত্রাকে আমি ধরবো T2। তাহলে আমার প্রথমে তাপমাত্রা ছিল T1, এখন তাপ প্রয়োগের মাধ্যমে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে তাপমাত্রা হয়ে গেল T2। এখন আমার এখান থেকে আরো দুইটা বিষয় বিবেচনার, একটা হচ্ছে যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়। তার মানে দৈর্ঘ্য কতটুকু বাড়ে আর তাপমাত্রা কতটুকু বাড়ে। তো আমি যদি এখন তোমাকে বলি যে তাপমাত্রা বৃদ্ধিটা বের করো, তাহলে নিশ্চিত তুমি তাপমাত্রা বৃদ্ধির জন্য এখানে যে কাজটা করবা সেটা হলো এখানে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা যদি তোমাদেরকে বলা হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমার জানতে হবে যে কোন তাপমাত্রাটা বড়। যেহেতু দুইটা তাপমাত্রা এখানে আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার বড় তাপমাত্রাটা থেকে ছোট তাপমাত্রাটা অবশ্যই আমরা বিয়োগ দিব। আমি যদি তাপমাত্রা বৃদ্ধি কত, হ্যাঁ, বৃদ্ধির রসিকা হয়তো বা তোমার যে ইয়ের জন্য চিহ্নের জন্য আসা নাই, তো যদি বলি বা কতটুকু বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো তাপমাত্রা বৃদ্ধি, অবশ্যই বলবো যে T2 - T1, যেহেতু আগে T2 ছিল, এখন T2 থেকে আমরা T1 বিয়োগ করে দিব, এটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা বৃদ্ধির একটা ক্যালকুলেশন যেহেতু আমি করে ফেলছি, এখন সাথে সাথে আমি যদি আবার বলি যে দৈর্ঘ্য বৃদ্ধি কত, তাহলে সেই দৈর্ঘ্য বৃদ্ধির ভাবনাটাও কিন্তু আবার আমার মাথায় চলে আসবে। দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আদি দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য লাগে, তাহলে আমি যদি বলি যে আমার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে নিশ্চিত আমি বলবো দৈর্ঘ্য বৃদ্ধি। তো দৈর্ঘ্য বৃদ্ধির আমি হিসাবটা কি দিব, অবশ্যই বলবো L2 - L1। এই যে মানগুলো আমি তোমাদের দেখো এখান থেকে আর কতগুলো ক্যালকুলেশন বুঝিয়ে দিলাম, যে আদি দৈর্ঘ্য ধরছিলাম L1, শেষ দৈর্ঘ্য হচ্ছে L2, এমনি এমনি শেষ দৈর্ঘ্য আসে নাই, তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগের মাধ্যমে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তো আদি তাপমাত্রা ছিল T1, শেষ তাপমাত্রা হয়েছে T2, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইছে T2 - T1 আর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে L2 - L1। এই জিনিসগুলো আমার অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে, এই মানগুলো আমার অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আসলে তোমাদের বইয়ের তথ্য তো এই ইকুয়েশনটা এখন তোমাদের বইয়ের ভাষায় আমি যেটা মনে করি, এই ইকুয়েশনটা এই যে এইটা কিন্তু তোমার আপাতত এখন মাথায় মুখস্থ রাখার মতো, মনে রাখা দরকার। বাট আগের বই এটার কিছু এক্সপানশন দেয়া ছিল, কিছু ব্যাখ্যা ছিল যে ইকুয়েশনটা ঠিক কিভাবে আসছে। তো তারপরে এই ইকুয়েশনটা আমি হয়তো আমার যখন অঙ্কগুলো করাবো তখন হয়তো একটু ভিন্ন চেহারায় দেখাবো, কিন্তু এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, এখন আমি ভিন্ন চেহারা এই জন্য দেখাচ্ছি না, এখন কিন্তু আমি তোমার বই থেকে বুঝাচ্ছি। সুতরাং বই থেকে বোঝানোর জন্য বইয়ে যা আছে তাই বোঝাতে চাই। পরবর্তীতে যখন আমি অঙ্ক করার জন্য ইকুয়েশনটা অন্যভাবে উপস্থাপন করবো, তখন হয়তো আমি বলবো যে ওই ইকুয়েশনটা কিভাবে ওই চেহারায় গেছে। তো আসলে এই যে আলফা, এটা হচ্ছে একটা, এখানে আমাদের কতটুকু লেখা আছে দেখো, এই আলফা বিটা গামার পরিচয় বোধহয় আমরা আগেই জানি যে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, আর গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। মানে এতক্ষণ আমি যে হিস্ট্রিটা বলছি এটা এখানে লেখা আছে দেখো, T1 তাপমাত্রার কোন বস্তুর দৈর্ঘ্য যদি L1 হয়, তাপমাত্রা বৃদ্ধি করে সেটি T2 করার পর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ আলফা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা একটা ধ্রুবক, এটাকে আলফা দ্বারা প্রকাশ করে। আলফা সমান L2 - L1 ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই T2 - T1। এটা আসলে এইভাবে না লিখে, এভাবে এই যে যেভাবে বইয়ে লাগছে জাফর ইকবালের বইয়ে, আমরা আসলে অঙ্ক করার সময় এভাবে লিখবো না। আমরা লিখবো L2 - L1, উপরে একটা ডিভাইডেড বাই দিয়ে লিখবো L1, এভাবে ডানে টান দিয়ে L1, এটা আমরা লিখবো না, আর নিচে লাগবো T2 - T1, এটা হলো আলফার মান। কিন্তু এই ইকুয়েশনের পেছনে হয়তো একটু ইতিহাস থাকে যে আসলে ইকুয়েশনটা ঠিক এই অবস্থায় কিভাবে আসছে। তো ইকুয়েশনটা এই অবস্থায় আসার জন্য এর পিছনে সমানুপাতিকের কিছু ব্যাপার ট্যাপার ছিল, কিন্তু এখন যেহেতু বইয়ে এটা আলোচনায় যায় নাই, আমার মনে হয় আমি এর পূর্বের আলোচনায় না গেলেও চলে। আমরা মোটামুটি এখান থেকে আলোচনা শুরু করি যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ যেহেতু বইয়ে এত বলছে, আমরা এটা থেকে আগাইলাম, কারণ যেহেতু আমাদের এর পেছনের ব্যাখ্যা কাজেও লাগবে না, এটা থেকেই কাজে লাগবে, ইকুয়েশন যেহেতু আমার অঙ্কে ব্যবহার করতে হবে সেজন্য। তাহলে এটার প্রত্যেকটার পরিচয় যদি আমি বলি, তাহলে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, T2 - T1 এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, L2 - L1 এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। তো এই সবগুলো মানই কিন্তু আমার এখানে আলাদাভাবে লেখা আছে। তো এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসে সেটাও খুব সহজে করা যায়। এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে,
ও আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হলো এই যে উপরে দেখো আমি এটাকে ডিভাইডেড বাই আকারে না লিখে এটাই উপরে না লিখে এটাকে নিচে নিয়ে আসি, তাহলেই তো হয় L2 - L1 ডিভাইডেড বাই L1 * T2 - T1। দেখো এই কোয়েশনটা আসলে কত ভালো হয়, কারণ বইয়ে এভাবে লিখছে তাই হয়তো আমার লেখা, তুমি এটাকে খুব সহজে মনে করতে পারো। আমি আবারও তোমাদের উদ্দেশ্যে বলছি, আলফা সমান L2 - L1, এই L1 এর নিচে নিয়ে আসবা, নিচে হচ্ছে L1 * T2 - T1। কত সুন্দর একটা ইকুয়েশন হয়, অথচ নিচে L1 না দিয়ে উপরে আবার এখানে একটা ডিভাইডেড বাই দিয়ে কিভাবে বইয়ে লেখা আছে তোমাদের বই। তো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা খুব সহজে হয়ে যায়। দেখো জাস্ট এই ইকুয়েশনকে বজ্রগুণন করলেই কিন্তু এই ইকুয়েশন হয়, কারণ এই যে এখানে আছে L2 - L1, তাহলে এখান থেকে তুমি L2 - L1 যদি লেখো তাহলে বজ্রগুণন করলে অবশ্যই ডান দিকে তুমি লিখবা আলফা, আর L1 তো আমি নিচে নিয়ে আসতে বলছি, উপর থেকে এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে আলফা ইনটু L1 * T2 - T1। এই যে আলফা ইনটু L1 * T2 - T1। তারপরে যেহেতু আমার ইকুয়েশনে T2 - T1 ছিল, L2 - L1 ছিল, আমি এখানে L2 যদি রাখি তাহলে L1 তো এমনি ডান দিকে চলে যাবে, তো L1 ডান দিকে গেলে আমার অটোমেটিক ওই সমীকরণ থেকে আমার এই সমীকরণটা চলে আসবে, এই যে এটা, যে L2 সমান L1 প্লাস আলফা ইনটু L1 * T2 - T1। আসলে এই দুইটা সমীকরণ আমার দুই ক্ষেত্রে কাজে লাগবে। দুই ক্ষেত্রে কিরকম, যেমন এই ইকুয়েশনটা কাজে লাগবে যখন তোমাকে আমি যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ বা বের করতে বলি তাহলে এটা, আর যদি তোমাকে আমি বলি শেষ দৈর্ঘ্য কত তাহলে তোমার এই ইকুয়েশনটা ব্যবহার করা সহজ। আসলে এই ইকুয়েশন থেকে খুব সহজে আবার এই ইকুয়েশন আসা যায়। সুতরাং আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার জন্য এই ইকুয়েশন জানবো, আর শেষ দৈর্ঘ্য L2 বের করার জন্য এই ইকুয়েশনটা জানবো, যে L2 সমান L1 ইনটু আলফা ইনটু L1 * T2 - T1। এখন আবার তোমাদের উদ্দেশ্যে এখানে আমি একটু বলি, আমি আবার হয়তো পরবর্তীতে যখন তোমাদের ইকুয়েশন গুলো নিয়ে অঙ্ক করাবো তখন একটু কথা হয়তো আমরা ইউজ করবো, সেটা হলো এখানে এই তাপমাত্রার পরিবর্তন T2 - T1 এর পরিবর্তে নতুন আরেকটা রাশি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ডেল্টা টি। ডেল্টা একটা নতুন শব্দ, গ্রিক বর্ণ। আমরা ডেল একটা গ্রিক বর্ণ বোধহয় তোমাদের অনেক আগেই পড়াইছি, যে ডেল একটা গ্রিক বর্ণ। সে ডেল যেখানে গ্রিক বর্ণ ছিল, ডেল মানে হইলো পরিবর্তন, তার মানে এখানে T2 - T1 না লিখে ডেল টি লেখা যায়, ডেল টি, ডেল মানে ডেল্টা টি। আবার এখানে L2 - L1 না লিখে আমরা ডেল এল লিখতে পারি, তবে ডেল এল বললে আমরা বুঝতে পারবো, বুঝতে হবে যে ডেল এল মানে L2 - L1। আবার এখানে ডেল্টা টি মানে T2 - T1 আলাদাভাবে বুঝতে হবে। তো বর্তমান বইয়ে ওই ব্যবহারগুলো উঠে গেছে, এজন্য আমরাও সেটা বাদই দিছি। বর্তমান বইয়ে যেভাবে ব্যবহার আছে আমরা ডেল্টা এল আর লিখবো না, ডেল্টা এল এর পরিবর্তে লিখবো L2 - L1, ডেল্টা টি না লিখে তার পরিবর্তে লিখবো T2 - T1। এভাবে আমরা এখান থেকে ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারবো। তো এখন আমার কথা হচ্ছে, যদি কেউ এই দুইটা ইকুয়েশন একটু কষ্ট করে মনে রাখতে পারে, প্রথম দুইটা ইকুয়েশন, তাহলে কিন্তু পরের বিষয়গুলো খুব সহজেই সে মনে রাখতে পারবে। কিভাবে? যখন আমি এখন এই প্রথম ইকুয়েশনের সাথে একটু ম্যাচিং রেখে আমি মনে করলাম যে আমাদের প্রথম ইকুয়েশনের বিষয়টুকু সম্পূর্ণভাবে তোমাদের বোঝানো হয়ে গেছে, যে আলফা সমান এত এবং L2 সমান এত, এই দুইটা ইকুয়েশন মনে রাখবো। তো এটার সাথে ম্যাচিং রেখে আমি একটু এখন দ্বিতীয় ইকুয়েশনে যাব। তোমরা সবাই খেয়াল করো, এই যে দ্বিতীয়বার যেটা আছে, দ্বিতীয়বারের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা হলো, নিশ্চিত এই ক্ষেত্রে আমাকে কিন্তু কোন একটা বস্তুর ক্ষেত্রফলের কথা চিন্তা করতে হবে। তো ক্ষেত্রফল আমি মনে করলাম যে একটা বস্তুর ক্ষেত্রফল ঠিক এরকম ছিল, তো আমি কি করলাম, আমরা বস্তুটাকে বাহির থেকে অতিরিক্ত তাপ প্রয়োগের মাধ্যমে তার ক্ষেত্রফলটাকে বড় করে ফেললাম। আর এই যে আমি ক্ষেত্রফল বড় করলাম, তাহলে হয়তো এবার আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমার হয়তো এখানে যখন এই বস্তুটা ছিল তার ক্ষেত্রফল ছিল A1, আর এটা বড় যখন হয়ে গেল তখন তার ক্ষেত্রফল হয়ে গেল A2। তো আগের মতো সেই কথা তো মনে রাখতেই হবে যে এটার তাপমাত্রা ছিল T1, এটা তো আগের মতো তাপমাত্রা তো আগেরটাই থাকবে, এটার তাপমাত্রা ছিল T1 আর এটার তাপমাত্রা ছিল T2, এটার তাপমাত্রা হচ্ছে T1 আর এটার তাপমাত্রা হচ্ছে T2। সহজ একটা ব্যাপার। তো এখন আদি ক্ষেত্রফল ছিল এটা A1, এটার ক্ষেত্রফল হচ্ছে A2, এটার এ হচ্ছে ক্ষেত্রফল, এটা তাপমাত্রা ছিল T1, এটা তাপমাত্রা হচ্ছে T2, তাহলে নিশ্চয়ই তাপ প্রয়োগ করছি। তাহলে আগের সিস্টেমে যদি আমি পূর্বের মতো বলি, তাহলে এখানে ক্ষেত্রফল বাড়ছে কত, A2 - A1, এখানে তাপমাত্রার পরিবর্তন কত, T2 - T1। তাহলে ঠিক আগের সমীকরণটাকে হুবহু আমি এখানে রিপিট করতে পারি। কিভাবে রিপিট করি দেখো, আগের সমীকরণে কি ছিল, আগের সমীকরণে ছিল আলফা সমান, আলফা হচ্ছে আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। যখন আমি ক্ষেত্র নিয়ে কথা বলবো তখন আমাকে ক্ষেত্র প্রসারণ সহগ ব্যবহার করতে হবে, আর আমার ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা। এই দেখো শুধু আলফার পরিবর্তে বিটা বসছে, আর কোনো পরিবর্তন নাই বাকি সব। যেহেতু আমি ক্ষেত্রফল বাদ দিয়ে এখন যেহেতু দৈর্ঘ্যের কথা বাদ দিয়ে ক্ষেত্রফল নিয়ে কথা বলছি, সুতরাং L2 - L1 এর জায়গা দখল করে নিচ্ছে A2 - A1। এই যে L1 এর জায়গা দখল করে নিচ্ছে A1 আর T2 - T1, তো ঠিকই আছে। এই লাইনটা যদি কেউ একবার মনে রাখতে পারে আলফা সমান, তাহলে বিটা সমান হুবহু একই জিনিস, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল হবে, যেহেতু বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। আর যদি বিটার এই প্রথম লাইনটা কেউ মনে রাখতে পারে, তাহলে এখান থেকে দ্বিতীয় লাইনটা একদম সহজ, এটা থেকে এটা একদম আগের মতোই আমাদের দ্বিতীয় লাইনটা একদম দেখো সম্পূর্ণভাবে একই রকম। এটা থেকে যে দ্বিতীয়টা খেয়াল করো, দ্বিতীয়টা আবার এটার সাথে হুবহু মিলে যায়, শুধু এই সমীকরণে এল এর জায়গায় এ বসায় দাও, এই যে L2 এর জায়গায় A2, এই যে L1 এর জায়গায় A1
প্লাস এই যে আলফার জায়গায় বিটা, যেহেতু ক্ষেত্র প্রসারণ নিয়ে চিন্তা করতেছি, তার মানে দৈর্ঘ্যের মতো যেভাবে আমি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করছি, ক্ষেত্রফলের ব্যাপারটা ঠিক সেভাবেই ঘটে। এই জন্য আর আমি ক্ষেত্রফলের ব্যাপারটা তো ব্যাখ্যা করলাম না, কিন্তু ক্ষেত্রফলের ইকুয়েশনটা আমাকে মনে রাখতে হবে যে বিটা সমান এত এবং এটু সমান এত। যেহেতু বইয়ে এই শেপের ইকুয়েশন আছে, সেজন্য আমি বলছি যে আগের ব্যাখ্যায় আমরা না গিয়ে আমরা এই শেপের বস্তু নিয়ে কথা বলবো, যে এটা হচ্ছে বিটা বের করার জন্য। আর আমরা ইকুয়েশনটাকে মিলানোর জন্য এখানে এ ওয়ানটা না লিখে এ ওয়ানটাকে নিচে লাগবো। অর্থাৎ আমি আমার ইকুয়েশন যখন তোমাদের দিব, সেখানে কিন্তু আমি ইকুয়েশন লাগবে এরকম, বিটা সমান a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। আবার এখানে a2 সমান a1 প্লাস বিটা ইন্টু a1 ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা, এরপর আমি একটা আয়তনের কথা বলি। দৈর্ঘ্য গেছে ক্ষেত্র, দেখো দৈর্ঘ্য গেছে ক্ষেত্রফল, মানে ক্ষেত্র গেছে। আসলে দৈর্ঘ্যের সমীকরণ কেউ বুঝলে ক্ষেত্রের সমীকরণে শুধু আলাদা এতটুকুই, দৈর্ঘ্যের আলফার জায়গায় বিটা লিখতে হবে আর এল এর জায়গায় এ লিখতে হবে। তাহলে নিশ্চয়ই এখন আয়তনের ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আয়তনে কি লাগবে সেটা তোমাদের ভাবনায় লাগবে না। আয়তন প্রসারণ সহগ যেহেতু গামা, সুতরাং আয়তনের ক্ষেত্রে গামা আর আয়তনের জায়গায় বিহি, এই দুইটা জিনিসই শুধু নতুন করে ব্যবহার করতে হবে। এছাড়া বাকি জিনিসগুলো কিন্তু হুবহুব এক, তোমরা একটু দেখে নিতে পারো। একদম আগের সমীকরণের সাথে এই সমীকরণের কোনো পার্থক্য নাই, শুধু আলফা বিটার জায়গায় এখানে গামা দখল করে নিছে, আর যেখানে আয়তন, আয়তনের জন্য ভি, আর সম্পূর্ণটাই হচ্ছে এক। এবং ওই যে লেখাটু একটু আলাদা করে লেখা শুধু যে আয়তনের জন্য, এরকম তিনটা সমীকরণ। তো এরপরে একটু বিষয় আছে, সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই। লাস্ট যে লাইনটা সেটা হলো, আমার এখানে নতুন তিনটা রাশি আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। আমি বলে দিছি যে আলফা বিটা গামা দ্বারা কি বোঝায়। আলফা দ্বারা বোঝায় দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা দ্বারা বোঝায় ক্ষেত্র প্রসারণ সহগ, এবং গামা দ্বারা বোঝায় আয়তন প্রসারণ সহগ। তো এখানে একটু লিখে রাখছি যে আলফা বিটা গামা তিনটা রাশির একক হচ্ছে কেলভিন ইনভার্স। তো তিনটা রাশির একক কেলভিন ইনভার্স কিভাবে, সেটা যদি তোমাদের জানার প্রশ্ন থাকে, তাহলে আমি তোমাদের এখানে একটু ক্লিয়ার করে যে এককটা কিভাবে হয়। যেমন তুমি গামার এককটা মনে করো বের করবা। আচ্ছা, এই যে ভি টু মাইনাস বি1, এটা কিন্তু একটা আয়তন। এই আয়তনকে কিন্তু তুমি আবার এই যে আরেকটা আয়তন দিয়ে ভাগ করছো। তাহলে আয়তনটা যদি আয়তন দিয়ে ভাগ করো, তাহলে আয়তনের একক মিটার কিউব, মিটার কিউব কাটা গেল, আর নিচে কি থাকলো কেলভিন, কারণ তাপমাত্রার একক কেলভিন। তাহলে নিচ থেকে কেলভিন উপরে নিলে কেলভিন ইনভার্স, যে সহজেই বোঝা যায়। তার মানে আলফা বিটা গামা তিনটা রাশির একক হচ্ছে প্রতি কেলভিন বা কেলভিন ইনভার্স। সেটা তোমাদের আমি অনেক আগেই পড়াই ফেলছি, একদম শুরুতে বেসিক পড়ানোর সময়। তো কিভাবে হয় সেটা ইকুয়েশন থেকে খুব সহজেই দেখতে পারো। এই যে এখানে আয়তনের একক লাগলে, আবার আয়তনের একক, আয়তন দিয়ে আয়তনের এককে ভাগ করলাম, কারণ আমি তো ভি2 মাইনাস বি1 এর পরিবর্তে একক লিখবো, মিটার কিউব, আবার মিটার কিউব কাটা গেল, নিচে শুধু কেলভিন থাকবে, নিচের কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স হবে। একইভাবে আমরা যদি এখান থেকে মাত্রা বের করতে চাই, তাহলে হবে এই যে আয়তনের মাত্রা আর আয়তনের মাত্রা কাটা যাবে, নিচে শুধু তাপমাত্রা, আর তাপমাত্রার মাত্রা আমরা জানি বড় হাতের টি, নিচ থেকে উপরে গেলে এটা হয়ে যাবে টি ইনভার্স। তো এইভাবে আমরা এই আলফা বিটা গামা তিনটার একক এবং মাত্রা তিনটা রাশি বের করা শিখলাম। তো আমাদের এর পরবর্তীতেও বেশ কিছু কাজ আছে, আরো বেশি জটিল ইকুয়েশন আছে এখানে কিছু, সেটা হয়তো আমি পরের ক্লাসে পড়াবো। সেটা হলো এই যে আলফা বিটা গামা তিনটা ইকুয়েশনের পরিচয় যে আমি বলছি, এই আলফা বিটা গামার মধ্যে আবার একটা পরিচয় আছে। পরিচয়টা হয়তো আমি তোমাদের বলে দিতে পারি। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে বিটা মানে হলো দুইটা আলফা, অর্থাৎ বিটা সমান হচ্ছে 2 আলফা। আবার গামার একটা ইকুয়েশন আছে যে গামা সমান হচ্ছে 3 আলফা। অর্থাৎ এই ইকুয়েশন গুলো কোন কাজে লাগবে, এই ইকুয়েশন গুলো হচ্ছে যদি আমরা কোনোভাবে আলফা জানতে পারি, তাহলে সমীকরণ থেকে বিটা বের করতে পারবো, আবার গামা বের করতে পারবো। তার মানে আলফা বিটা গামা তিনজনের মাঝে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। সেটা কিভাবে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। এবং আলফা বিটা গামার মধ্যে যে ইকুয়েশন, সেটা তোমাদের বইয়ে আছে। আসলে বই থেকে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে, নাহলে এই প্রশ্নগুলো তো তোমাদের থেকে যাবে। হয়তো অঙ্ক করার জন্য আমি সমীকরণগুলো বারবার ব্যবহার করবো, বাট সমীকরণগুলো কিভাবে আসছে সেটা তো তোমাদের জানা হবে না। এই জন্য এই জিনিসগুলো আমি বই থেকে তোমাদের ক্লিয়ার করে দিব। তারপর আরেকটা বিষয় আমি বলি, আসলে এই যে সমীকরণটা সরাসরি লিখে ফেলছি, এটার আবার একটা প্রমাণ আছে যে আলফার ইকুয়েশনটা কিভাবে আসছে, সেটার প্রমাণ আবার এর পেছনের ব্যাকগ্রাউন্ড আছে। তো আসলে আমাদের বইগুলিতে সরাসরি লিখছে, তাই আমি হয়তো সরাসরি এখানে লিখে দিচ্ছি। বাট এটাও যদি তোমাদের জানা থাকে যে স্যার আলফা কিভাবে এটা হয়, সেটার প্রমাণ শিখবো। বিটা আসলে একটা জানলে তো হবে, আলফা জানলে তো আর বিটা গামা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ যে কোনো একটা যদি জানা যায় তাহলে বাকিগুলো তো একদম সম্পূর্ণ একই হবে। তো সেটা নিয়েও যদি তোমাদের প্রশ্ন থাকে যে স্যার আলফার ইকুয়েশনটা কিভাবে সেটা জানবো, তাহলে সেটাও তোমাদের ইচ্ছে করলে দেখানো যাবে। সেটার জন্য আবার একটু জটিল প্রসেসে আরেকটু ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটু ইকুয়েশন ক্যালকুলেশন করে আসতে হবে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবে।